হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছিলাম শিক্ষণ বিজ্ঞানের অনুশীলন ও শিক্ষণ কৌশল। তো এই প্রথম 3টে পর্ব আমরা আলোচনা করেছি, আজকে 4 নম্বর পর্বটা আলোচনা করব। এখানে আমরা প্রত্যেকটা খুঁটিয়ে প্রত্যেকটা বিষয়কে আলোচনা করছি, তো আশা করব এটা তোমাদের খুব কাজে লাগবে। আজকে আমাদের 4 নম্বর পর্ব। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ডিএলএডের যে ফাইনাল পরীক্ষা তাতে 2-7 আসতেও পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তুলনামূলক পদ্ধতি কাকে বলে? তুলনামূলক পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হয়, এই পদ্ধতিতে তুলনার ফলে দুটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা তৈরি হয়, এই পদ্ধতিকে তুলনামূলক পদ্ধতি বলা হয়। তুলনামূলক পদ্ধতি বলতে বোঝানোই হচ্ছে যে দুটো বিষয়ের মধ্যে আমরা তুলনা করার চেষ্টা করছি। তুলনামূলক পদ্ধতিতে শিক্ষার্থীর ধারণা কিভাবে গঠিত হয়? তুলনামূলক পদ্ধতিতে শিক্ষার্থীর ধারণা গঠিত হয়: 1. বিভিন্ন বিষয়ের উদাহরণগুলির মধ্যে তুলনা করে ধারণা লাভ করে। 2 হচ্ছে একই শ্রেণীর দুটি বিষয়ের মধ্যে তুলনা করে তাদের সম্পর্কে ধারণা লাভ করা। 3 হচ্ছে ভিন্নধর্মী দুটি বিষয়ের তুলনামূলক আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কে ধারণা লাভ করা। বিভিন্ন বিষয় বলতে বিভিন্ন যে আমাদের পরিবেশ বিজ্ঞান, দ্বিতীয় ভাষা, অঙ্ক ইত্যাদি, সেগুলোর সাথে অন্য বিষয়গুলির মধ্যে যে তুলনা করা হয় সেগুলোকে নিয়ে একটা ধারণা লাভ আমরা করতে পারি। দুটি বিষয় বা আমরা যদি মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষার সাথে তুলনা করি তাহলে সেটির সম্পর্কে আমরা একটা বিশেষ ধারণা লাভ করব। এবং ভিন্নধর্মী দুটি বিষয়ের মধ্যে তুলনামূলক আলোচনা নয়, যদি আমরা মাতৃভাষা বা পরিবেশ বিজ্ঞানের সাথে অঙ্কন বিষয়টি তুলনা করি তাহলেও আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে একটা সম্পর্ক থাকার ধারণা লাভ করতে পারব। এরপরে আমরা ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বলতে কী বোঝায় সেটা আলোচনা করব। ব্রুনার ছিলেন একজন জ্ঞানমূলক মনোবিজ্ঞানী। তিনি ব্যক্তির মানসিক ক্ষমতা বিকাশ সম্পর্কে গবেষণা করেন। ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা ধারণা লাভের মডেল এটি একটি শিক্ষণ কৌশল যা শিক্ষার্থীদের কাঠামোগত অনুসন্ধানের মাধ্যমে ধারণা বা ধারণাগুলিকে শিখতে সাহায্য করে। ধারণা লাভের সংজ্ঞা দিতে গিয়ে ব্রুনার বলেছেন, কনসেপ্ট অ্যাটেনমেন্ট refers to the process of binding productive defining attributes that designation exemplars from non-exemplars of the class on 6 to discriminate. ধারণা অর্জন বলতে উৎপাদনশীল সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলিকে আবদ্ধ করার প্রক্রিয়াকে বোঝায় যা শ্রেণীর উদাহরণ বা অউদাহরণকারীদের থেকে উদাহরণযোগ্যের মধ্যে বৈষম্যমূলক আচরণ করার চেষ্টা করে। অর্থাৎ এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ধারণা বা উদাহরণ, ইতিবাচক উদাহরণ এবং একটি নেতিবাচক অনুদাহরণ দেন এবং শিক্ষার্থীরা সেই উদাহরণগুলির মধ্যেকার সাধারণ বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণে তুলনা করে ধারণাটি নিজে আবিষ্কার করে। এই মডেলটিকে সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধান ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদি আমরা বলি বই আর খাতা, এই দুটো বিষয় আমরা যদি তোমাদেরকে দিয়ে দিই এবং তোমাদেরকে তুলনামূলক আলোচনা করতে বলি, তাহলে তোমরা অতি সহজে বই আর খাতার মধ্যে বেশ কিছু তুলনামূলক আলোচনা করে বুঝতে পারবে যে বই আমাদের জ্ঞান দেয় এবং খাতা আমাদের কী করে, যে আমরা যে জ্ঞানটা লাভ করছি সেগুলো নোট করে নিজেদের কাছে সংরক্ষিত করতে সাহায্য করে। এই সংজ্ঞাটি আলোচনা করলে কতগুলো বিষয় পাওয়া যায়। এগুলো হলো ধারণা লাভ, ধারণা সংগঠন, স্বাভাবিক গুণাবলী, বৈশিষ্ট্যমূলক মূল্য এবং দৃষ্টান্তসূচক ও অদৃষ্টান্তসূচক ধারণা। নেক্সট প্রশ্ন হলো, ধারণা লাভ বলতে কী বোঝো? ধারণা লাভ হলো কোনো বিষয়কে অন্য বিষয় থেকে পৃথক করা বা একই শ্রেণীকরণ করার জন্য তাদের বৈশিষ্ট্যমূলক দিকগুলি সম্পর্কে জানা। আমরা যদি কোনো একটি বিষয় সম্পর্কে জানি বা বই বলি, তাহলে বই আমরা বুঝবো যে অনেকগুলো পৃষ্ঠা রয়েছে এবং ওপরে একটি কভার বা মলাট রয়েছে এবং মলাট, প্রথমে আমরা ভাববো যে বই হচ্ছে কি তার অনেকগুলো পৃষ্ঠা রয়েছে এবং তার প্রত্যেকটা এতে কিছু না কিছু লেখা রয়েছে, তার একটি কভার রয়েছে ওপরে এবং এই সব মিলিয়ে আমাদের কাছে একটি বই গঠিত হয়। এইভাবে আমরা বইয়ের বৈশিষ্ট্যগুলো, দিকগুলো জেনে সেই বই সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এরপর হচ্ছে ধারণা সংগঠন বলতে কী বোঝো? ধারণা লাভ এবং ধারণা সংগঠন হলো সম্পূর্ণ পৃথক। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি শিশু বিষধর ও বিষহীন সাপের মধ্যে পার্থক্যকরণ বিষয় শিখেছে।
শিশু এই দুই ধরনের সাপের বৈশিষ্ট্যমূলক দিক সম্পর্কে কিছু জানে না, কিন্তু এই দুই ধরনের সাপ সম্পর্কে শিশুটির কিছু ধারণা আছে। একেই বলা হয় ধারণার সংগঠন। এই সমন্বিত রূপকে বলা হয় ধারণার শিখন। তাই ধারণার শিখন হলো ধারণার লাভ ও ধারণা সংগঠনের সমন্বিত রূপ। মূলত বলা হচ্ছে যে আমরা দুটো বিষয় সম্পর্কে একটা সামান্য ধারণা আছে, কিন্তু দুটো বিষয়ের যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে কিন্তু আমাদের সম্পূর্ণ বা সম্যক ধারণা নেই। আমরা সাধারণ একটি ধারণা লাভ করেছি দুটো বিষয় সম্পর্কে এবং সেটির সংগঠিত এর মধ্যে দিয়ে আমি দুই ধরনের পৃথক করতে পারি যে এটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস, কিন্তু কেন খারাপ, কী জন্য খারাপ, কী ফল হতে পারে, কী কারণ হতে পারে, কী ধরনের দেখতে হতে পারে, এই বিষয়ে আমাদের কোনো জানা নেই। সেই জন্য এটা বলছে ধারণার সংগঠন। এই সমন্বিত প্রক্রিয়াকে ধারণা শিখন বলা হয়। তাই ধারণা শিখনের ধারণা লাভ ও ধারণা সংগঠনের সম্মিলিত রূপ। এরপরে হচ্ছে ধারণা গঠন বলতে কী বোঝো। ধারণা গঠন হলো শিক্ষার্থীদের একটি বিশেষ ধরনের ক্ষমতা। ধারণা গঠন হলো একটি বিশেষ প্রক্রিয়া যা শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা, বিষয় বা বস্তু পর্যবেক্ষণকরণ, শ্রেণীকরণ, তুলনা এবং সংগঠন করতে সক্ষম করতে পারে এবং এগুলির দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখে। মানে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। প্রত্যেকটার বৈশিষ্ট্য, আচার আচরণ, গঠন ইত্যাদি সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ, শ্রেণীকরণ করতে পারবো, আমরা তুলনা করতে পারবো, সংগঠন করতে পারবো, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা খারাপ বলতে পারবো। এগুলির মধ্যে দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে শেখায়। তখন আমরা বলবো যে ধারণা গঠন সম্পন্ন হয়ে যাবে। ধারণা গঠন হলে শিক্ষার্থী প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারে, মানে ধারণার সংগঠন করতে পারে। ধারণা গঠন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনাত্মক চিন্তন, সংযোগ সাধন, স্বাধীন শিখনের দক্ষতা বৃদ্ধিতে যেমন সাহায্য করে, তেমনি ব্যক্তিগত এবং সামাজিক মূল্যবোধ গঠনেও সহায়তা করে। এরপরে হচ্ছে স্বাভাবিক গুণাবলী বলতে কী বোঝো। স্বাভাবিক গুণাবলী বলতে যে কোনো বিষয়ের বৈশিষ্ট্যমূলক দিকগুলি তুলে ধরা হয়, যেমন কোনো বস্তুর রং, আকৃতি, সংখ্যা অনুযায়ী তাদের সাধারণ গুণাবলী নির্দিষ্ট করা হয়। আমরা যদি কোনো কিছু একটা সাধারণ গুণাবলী বলি, যদি দেশলাই কাঠির কথা বলি, তাহলে আমরা জানবো যে এদিকে একটা বারুদের অংশ থাকে, দেশলাই কাঠির দুটি খোলস থাকে, খোলসের ভেতরে আর একটি খোলস আছে, যেই খোলসের মধ্যে আমরা কাঠিগুলো সাজিয়ে রাখি এবং প্রত্যেকটি কাঠির মুখের দিকে বারুদ থাকে। এটা হচ্ছে স্বাভাবিক গুণাবলী। দেশলাই মানে এই ধরনের গুণাবলী থাকবে। গুণাবলী বা বৈশিষ্ট্যমূলক মূল্য বলতে কী বোঝায়। গুণাবলী বা বৈশিষ্ট্য মূল্য বলতে কোনো ধরনের স্বাভাবিক গুণাবলীর মূল্য বোঝায়, যেমন বর্ণ, স্বাদ, গন্ধ, গুণ, লাল, সবুজ, মিষ্টি ইত্যাদি মূল্য। ধরো আমরা যখন কালী পুজোয় রং দেশলাই জ্বালাই, তো প্রত্যেকটার রং দেশলাইয়ের মতো দেখতে হয়, এদিকে বারুদও থাকে, কাঠিগুলো থাকে, কিন্তু প্রত্যেকটা কাঠির যে মুখের রং অনেকটা সবুজ, গোলাপি, লাল ইত্যাদি ধরনের হয়ে থাকে এবং জ্বালানোর পরে তাদের থেকে বিভিন্ন ধরনের রঙের আলো বেরোয়। এটা হলো এক ধরনের। এবার আবার যদি আমরা বলি যে শাক, যদি আমরা শাকই ধরে নিই, নোটে শাকের দেখবে বিভিন্ন ধরন হয়, লাল নোটে, এমনি সবুজ নোটে, সাদা নোটে, কাটুয়া নোটে ইত্যাদি। এই বিষয়গুলো গুণাবলীর মধ্যে, বৈশিষ্ট্যমূলক গুণাবলীর মধ্যে পড়ে। দৃষ্টান্ত এবং অদৃষ্টান্ত সূচক বলতে কী বোঝানো হয়। এটি হলো কোনো ধরনের দৃষ্টান্ত, এটি ধনাত্মক বা ঋণাত্মক দুই ধরনের হতে পারে। যেমন একটি কমলা লেবুর ধরন একটি ফলের দৃষ্টান্ত, অন্যদিকে আপেল কলা হলো অন্য ফলের দৃষ্টান্ত। এক্ষেত্রে ওই আকৃতির অন্য খাবার হলো ঋণাত্মক উদাহরণ। পৃথিবীর সাথে আমরা তুলনা করি কমলা লেবু, কিন্তু এর সাথে আমরা কমলা লেবুকে আপেল বা কলার সাথে তুলনা করতে পারি না। এবার যদি আমরা সেটা বলি, তাহলে বলতে হবে যে এগুলো হচ্ছে ফলের ধরন, এর সাথে আমরা নির্দিষ্ট কোনো বস্তু বা জিনিসের তুলনা করতে পারবো না। ব্রুনারের ধারণা গঠনের পদ্ধতি কয়টি ধাপ ও কী কী। ব্রুনারের ধারণা গঠনের পদ্ধতির আমরা 5টি ধাপ দেখতে পাই। এগুলি হচ্ছে ধারণা গঠনের ধাপগুলি হচ্ছে ফোকাস, সিনট্যাক্স, প্রতিক্রিয়ার নীতি বা প্রিন্সিপাল অফ রিয়াকশন, সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, সহযোগী ব্যবস্থা বা সাপোর্ট সিস্টেম। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। আগের যে 3টে পর্ব আলোচনা করছি সেগুলো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও।